প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিজেরা যেমন নিরাপদ রয়েছো, পাশাপাশি তোমাদের পরিবারের সদস্যদেরকেও তোমরা নিরাপদে রাখছো। আমার আরও বেশি ভালো লাগছে যে বেশ কিছুদিন বন্ধ থাকার পরে হলেও প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে তোমাদের এই ভাইবারে ক্লাসগুলো করানোর। আসলে আমি ভয়ে ভয়ে ছিলাম। আমি যেহেতু তোমাদের ক্লাস টিচার, আমি এবং নিজাম স্যার, আমরা দুজন আলোচনা করছিলাম আসলে দীর্ঘদিন তোমরা পড়াশোনার বাইরে থাকলে নভেম্বর মাসে যে তোমাদের সমাপনী পরীক্ষা হয়, তোমরা হয়তো বিপদে পড়ে যেতে পারো। তা যাই হোক, শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করছি, আমি যে সাড়া পেয়েছি, বিশেষ করে অন্যান্য শ্রেণীতেও আমরা ভাইবারে ক্লাস করি, কিন্তু পঞ্চম শ্রেণীর তোমরা 120-22 জন স্টুডেন্ট রয়েছো, তার ভিতরে মোর দ্যান 100 ইতিমধ্যে যোগাযোগ করেছে আমাদের সাথে। এবং আমি বিশ্বাস করি আরও যে কয়েকজন মাত্র 18-20 জন স্টুডেন্ট বাকি রয়েছে যারা আমাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করেনি, তারাও এই ক্লাসগুলোকে দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করে তারা ভাইবারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার খুবই ভালো লাগছে তোমাদের এই সাড়া দেখে। এবং এই তোমাদের শুধু সাড়ার মধ্যেই যেন না থাকে, তোমরা যেন সুন্দর করে এই আমাদের যে প্রচেষ্টা সেই অনুযায়ী তোমরা যেন পড়াশোনা করো, সেই প্রত্যাশা রাখছি। তোমরা ইতিমধ্যে, আমি জানি, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলে, আমাদের সঙ্গে যোগাযোগ রেখে তোমাদের সমস্যাগুলো আমাদের কাছে জানতে চেয়েছো বা সমস্যা সমাধান করে নিয়েছো, বিশেষ করে আমার কাছে। সেজন্য আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আরও বেশি সুন্দর হলো এই ক্লাসগুলো করে। তা আসো, আজকে আমি তোমাদেরকে একেবারে একটা নতুন জিনিস করাবো। এই পর্যন্ত, অর্থাৎ ক্লাস 4 পর্যন্ত তোমরা যতদিন পড়াশোনা করেছো, তোমরা এই জিনিসটার সঙ্গে কখনো গণিতে সম্পৃক্ত নয়। কিন্তু আজকে আমরা নতুন করে এই অধ্যায়টা আমি তোমাদের জন্য করাবো, তোমাদের যে নবম অধ্যায় রয়েছে সেই শতকরার অধ্যায়টা। হ্যাঁ, আসো বন্ধুরা, আমরা শতকরার এই অধ্যায়টা করব। কিন্তু আমি জানি, যেহেতু তোমাদের কাছে জীবনের প্রথম এই শতকরা এই অধ্যায়টা করছো, সেহেতু শতকরা কি, শতকরার ইন ডিটেলস তোমাদের কিন্তু একটু জানা দরকার। আমি একবারেই তোমাদের অঙ্ক করতে পারছি না, এই কারণে যে তোমরা আসলে শতকরা কি, কিভাবে তার মানে ব্যাপ্তি কি হলে শতকরা হয়, আসলে এই সমস্ত ইন ডিটেলস যদি না জানো, তাহলে এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে বুঝবে না। এবং আমি বিশ্বাস করি, তোমরা যদি সুন্দর করে প্রচেষ্টা গ্রহণ করো এবং আন্তরিকতার সাথে এই ক্লাসটাকে খেয়াল করো, তাহলে এই ক্লাসগুলো করার পরে, তোমাদের বাসায় প্রচেষ্টা গ্রহণ করার পরে, অনুশীলন করার পরে, তোমাদের শুধু পঞ্চম বলে নয়, একেবারে শতকরা সম্পর্কে সৃষ্টিকর্তা রহমত করলে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে, সেটা আমি প্রত্যাশা করি। তাহলে দেখো, আমরা এই অধ্যায়ে চলে গেলাম। শতকরাও একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে এরকম, যেমন ধরো আমাদের একটা ভগ্নাংশ, কিন্তু আমরা ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায়ের অঙ্কে আমরা করেছিলাম, যেমন 6/7, এটা একটা ভগ্নাংশ। আবার এরকম করেছিলাম 0.25, এটাও কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলছি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এই ভগ্নাংশটাকে বলছি আমরা দশমিক ভগ্নাংশ। তাহলে শতকরা আবার কি ধরনের ভগ্নাংশ? হ্যাঁ, এই রকমই একটা ভগ্নাংশ হলো শতকরা, যেটার সব সময়, যেমন আমি যদি তোমাকে লিখি 5%, এই কথাটার অর্থ হবে 5/100। অর্থাৎ আবার যদি আমি লিখি 7%, সেটারও অর্থ হবে 7/100। অর্থাৎ শতকরা হলো এমন ধরনের একটা ভগ্নাংশ, এইখানে যেমন সাধারণ ভগ্নাংশে হর ভিন্ন হতে পারে, দশমিক ভগ্নাংশেও হর ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু শতকরা হলো এমনই একটা ভগ্নাংশ যার হর হলো ফিক্সড, এবং এখানে এই হর 100, এর কোনো পরিবর্তন হবে না। সে কারণে লেখা হয়েছে শতকরাও একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হলো 100। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আবার তোমাদের ব্যবস্থা আছে, তোমরা আমাকে জেনে নিবা। 5% লাভ বা ক্ষতি, যদি কোথাও লেখা থাকে 5% লাভ হয়েছে কোনো একটা ব্যবসায়ী, বা কোনো একটা জায়গায় 5% ক্ষতি হয়েছে, এই কথাটার অর্থটা কি? অর্থ হলো, এই কথাটার অর্থ হলো 100 টাকায় 5 টাকা লাভ বা ক্ষতি হয়েছে। অর্থাৎ 100 টাকা যদি কেউ ইনভেস্ট করে, যদি তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে নাও, এবং 100 টাকায় যদি সেই জিনিসটা যদি তুমি 105 টাকায় বিক্রি করো, তাহলে তোমার কাছে 5 টাকা লাভ হবে। সেই জন্য বলা হয় ওইটাকে, 100 টাকায় যেহেতু 5 টাকা লাভ, সেই জন্যকে বলা হয় 5% লাভ হয়েছে। তোমাকে বুঝতে হবে শতকরা
এর অর্থ হচ্ছে সম্পূর্ণ জায়গায় 100-র একটা কাজ থাকবে। যেখানে কোনো শতকরার অঙ্ক তুমি করবা, শতকরার অঙ্ক করতে যে 100-র কাজ না করে তুমি কোনো শতকরার কাজ করতে পারবা না, অঙ্ক করতে পারবা না। হ্যাঁ, যদি তুমি করে ফেলতে পারো তাহলে মনে করবা তোমার অঙ্কটা তুমি করতে পেরেছো, কিন্তু শতকরার নিয়মে তোমার অঙ্কটা হয়নি। তার মানে শতকরার কোনো অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাকে 100-এর কাজ করতে হবে। সেই কারণেই কিন্তু এর নাম হয়েছে শতকরা, অর্থাৎ 100 নিয়েই যত কাজ এই অঙ্কের মধ্যে, সেই জন্য এই অঙ্কগুলোর নাম হয়েছে শতকরা। হ্যাঁ দেখো, আমি ইতিমধ্যে এখানে একটি কথা তোমাদেরকে বলেছি যে একটা জিনিস যদি তুমি 100 টাকায় কেনো আর যদি বিক্রয় করো 105 টাকায়, তাহলে যেমন তোমার 5 টাকা লাভ হবে এবং সেটাকে আমরা শতকরা 5 টাকা লাভ বলি। কিন্তু এখানে দেখলাম তুমি যদি কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে যদি 90 টাকায় বিক্রি করো, তাহলে কিন্তু তোমার কি হবে, এটা ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ জমি 100 টাকা দিয়ে কিনলে কিন্তু বিক্রয় করলে 90, তাহলে তোমার ক্ষতি হবে। আবার যদি তুমি 110 টাকায় বিক্রয় করতে পারো ওই জিনিসটা যেটাকে তুমি 100 টাকায় কিনেছিলে, তাহলে তোমার কিন্তু লাভ হবে। সেই কারণে লেখা হয়েছে দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে লাভ হবে। অর্থাৎ তুমি যে টাকা দিয়ে একটা জিনিস কিনেছো তার চেয়ে যদি বেশি টাকায় তুমি বিক্রয় করতে পারো, তাহলে তোমার লাভ হবে। আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয়, যেমন এখানে আমরা দেখেছিলাম ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমরা লিখেছি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হলে ক্ষতি হবে। আচ্ছা, তাহলে এই শতকরার অঙ্ক করতে যে আমাদের সামনে হর হামেশা কয়েকটা জিনিস চলে আসে। তার মধ্যে প্রধান হলো আসল, আর একটা হলো মুনাফা বা লাভ, আর একটা হচ্ছে মুনাফার হার, আর একটা হচ্ছে সময় ইত্যাদি। তো আমরা আস্তে ধীরে যাব। প্রথমে আসি যে জিনিসটা, সেটা হলো আসল। আসলটা কি জিনিস? এই শতকরার অঙ্ক করতে গেলে আসল কথাটা তোমার সামনে আসবেই বিভিন্নভাবে। তোমাকে বুঝে নিতে হবে আসল কোনটা জিনিস। কিন্তু আমরা কিভাবে বুঝবো কোনটাকে আমরা আসল বলবো? আসল হলো যে টাকা কোনো ব্যবসায় বিনিয়োগ করা হয় বা ব্যাংকে জমা রাখা হয়। অর্থাৎ তুমি যখন কোনো মূলধন বিনিয়োগ করবা কোনো ব্যবসা ক্ষেত্রে, যেমন ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাও, তাহলে তুমি ব্যবসার জন্য 20,000 টাকা নিয়ে গেলে যে আমি 20,000 টাকা নিয়ে ব্যবসা করব। হ্যাঁ, 20,000 টাকা যখন তুমি ব্যবসায় বিনিয়োগ করলে, 20,000 টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনলে, তাহলে ওই 20,000 টাকা হলো তোমার আসল। আর ওই 20,000 টাকা তোমার যেহেতু আসল হলো, অথবা তুমি যদি মনে করো যে তোমার কাছে এখন 1 লক্ষ টাকা আছে বা 50,000 টাকা আছে, তুমি এই টাকা অলস তোমার বাসায় ফেলে রাখতে চাও না, তুমি ব্যাংকে রেখে দিতে চাও। তুমি ওই টাকা যদি ব্যাংকে জমা রেখে আসো, তাহলে ওই যে ব্যাংকে যে টাকা জমা তুমি রেখে আসলে, সেটাই হলো তোমার আসল টাকা। অর্থাৎ এইটাই তোমার মূল টাকা, আসল বা মূলধন, অর্থাৎ যে টাকা তুমি ব্যবসায় বিনিয়োগ করবা। এবার আসো মুনাফা বা লাভ। হ্যাঁ, আমি যেমন বলেছিলাম যে তুমি 20,000 টাকা ধরো কোথাও বিনিয়োগ করেছো, 20,000 টাকা বিনিয়োগ করার পরে দেখলে কি তোমার এক মাস পরে যে তোমার 21,000 টাকা হয়ে গিয়েছে। তাহলে এই যে আসলের অতিরিক্ত যে টাকা, তাই হলো মুনাফা। তার মানে কি, তুমি 20,000 টাকা ইনভেস্ট করেছিলে, ব্যবসায় বিনিয়োগ করেছিলে, তোমার 1 মাস পরে সেটা 22 হয়ে গেছে বা 21 হয়ে গিয়েছে বা 23 হয়ে গিয়েছে। যদি 20-এর অতিরিক্ত 20,000 টাকা তোমার ছিল আসল টাকা, 20,000 টাকা তোমার আসল টাকা ছিল, সেখান থেকে তোমার এখন 23,000 টাকা হয়ে গিয়েছে। যদি 23,000 টাকা হয়ে যেয়ে থাকে, তাহলে এই যে অতিরিক্ত 3,000 টাকা, এই 3,000 টাকা হলো তোমার মুনাফা। তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে মুনাফা বা লাভ, আমি বিশ্বাস করি তোমরা মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ যে টাকা তুমি প্রথমে ইনভেস্ট করলে ব্যবসায়, সেই ব্যবসার অতিরিক্ত, সেই টাকার অতিরিক্ত যে টাকাটা হবে, সেটাই হবে তোমার মুনাফা। এরপরে আসো মুনাফার হার। হ্যাঁ, আমি যে কথা বলছি, যেমন ধরো তুমি 20,000 টাকা ইনভেস্ট করে 3,000 টাকা মুনাফা পেলে। হ্যাঁ, এখন তোমাকে হিসাব করতে হবে, তুমি যেহেতু 20,000 টাকায় 3,000 টাকা পেয়েছো, তাহলে 100 টাকায় তুমি কত টাকা পাবা? 100 টাকায় তুমি কত, এইটাই হলো 100-র মধ্যে যে টাকা পাবা, সেইটাই হলো মুনাফার হার। হার অর্থাৎ 100-র মধ্যে তুমি কত পেলে। কারণ আমি তোমাকে আগেই বলেছি যে এই ধরনের অঙ্কের মধ্যে সব সময় কারবার হচ্ছে, যত কাজ সব কিছু 100-কে নিয়ে। ঠিক আছে, তাহলে তুমি যদি হিসাব করো যে আমি 20,000 টাকায় মুনাফা পেয়েছি, 20,000 টাকায় মুনাফা পাওয়া গেল 3,000 টাকা,
1 টাকায় মুনাফা পাওয়া যাবে কম, কম হলে ভাগ হবে এইভাবে পেলে। আর যদি তুমি 100 টাকায় অর্থাৎ 100 টাকার মধ্যে মুনাফা পেলে, 1 টাকায় যত পেয়েছিলে নিশ্চয়ই তুমি 100 টাকায় তার চেয়ে কম পাবে। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি যদি এভাবে করো তাহলে তুমি এই যে 30% তুমি লাভ পেয়ে গেলে। এর অর্থ কি? তুমি যদি 20,000 টাকায় 3,000 টাকা পাও, দুঃখিত, 15% লাভ পেলে তুমি। তুমি যদি 20,000 টাকায় 3,000 টাকা লাভ পাও তাহলে সেটা 100-র মধ্যে কত হলো? 15 টাকা। সেই 100-র মধ্যে 15 টাকা যেহেতু পেয়েছি, সেহেতু আমরা এই মুনাফার হার আমরা বলবো 15%। তাহলে আমি তোমাদেরকে এই শতকরার অঙ্কে প্রবেশ করার আগে শতকরার যে বেসিক কিছু জিনিস রয়েছে, শতকরার অঙ্ক করতে গেলেই তোমার সামনের পরে এই জিনিসগুলো চলে আসবে। যেমন সেটা কি একটা আমি বলেছি একবারে আসল, আর একটা হলো মুনাফা, আর একটা হলো মুনাফার হার। তাহলে আরও আর একটা জিনিস রয়েছে, সেটা হলো সময়। সময়ের সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলো। এখন দেখি আমরা এই সময়টাকেও আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সময়েরও একটা ব্যাপার এর মধ্যে রয়েছে, সেটা কি? যেমন ধরো, তবে তার আগে আমি তার আগে এই 65%কে সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ আমি বলেছি যে শতকরাও একটা ভগ্নাংশ, তাহলে এইটা হলো 65%। এটা নিশ্চয়ই তাহলে একটা ভগ্নাংশ, যেটা হলো শতকরা। এই শতকরাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? সাধারণ ভগ্নাংশ যেমন যেটার একটা হর থাকবে, একটা লব থাকবে। এই 65%কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 65% এর অর্থ কি? 100 এর মধ্যে 65। আমি বলেছি শতকরা হলো এমনই একটা ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে থাকবে হর থাকবে 100। তাহলে 100-র মধ্যে 65, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 20-এর মধ্যে 13। আবার একইভাবে আমরা 45%কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই 45% সমান 100-র মধ্যে 45, আর 45কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.45 হবে, যেটা তোমরা দশমিকের অধ্যায়ে অত্যন্ত সুন্দরভাবে শিখেছিলে। কেন? দেখো এখানে 45, এখানেও কিন্তু একটা দশমিক আছে। কোথায় সেটা? এই 45-এর শেষে। আমরা যখন কোনো সংখ্যাকে একটা শূন্য দ্বারা ভাগ করব, দশমিক 1 ঘর বামে যাবে, আর দশমিককে যখন কোনো সংখ্যাকে আমরা দুটো শূন্য দ্বারা ভাগ করব তখন দশমিক 2 ঘর বামে যাবে। তা যেহেতু এটা 45-এর পরে একটা দশমিক আছে, সেহেতু আমরা এটাকে 100 দ্বারা ভাগ করলে দশমিকটা এই 45-এর আগে চলে আসবে, 0.45। তাহলে এবারে আমরা আসি যে এই অঙ্কগুলোর কথা তোমাদেরকে আগেই আমি বলেছি, শতকরা করতে গেলে আমাদের সামনে কিছু কিছু জিনিস চলে আসে। তার মধ্যে একটা হলো মুনাফা, একটা হলো আসল, একটা হলো সময়, আর একটা হলো মুনাফার হার। তাহলে মুনাফা আমরা অঙ্কের কিভাবে বের করতে হয় সেটা আগে দেখব। তবে মানুষ অঙ্ক হিসেবে, ছোট অঙ্ক হিসেবে কখনো কখনো তোমাদের এই প্রশ্নটা পড়ে যে মুনাফা নির্ণয়ের সূত্র কি। আমরা সূত্রটা অঙ্ক করব পরে, কিন্তু যেহেতু এই আলোচনা আসবে এখন, সেজন্য আমি সূত্রগুলো লেখার চেষ্টা করছি। দেখো, মুনাফা ইজ ইকুয়াল টু আসল গুণ হার গুণ সময়, আর নিচেই হলো 100। ওই যে একটা কথা তোমাকে আগেই বলেছিলাম, যখন তুমি শতকরার কোনো অঙ্ক করবে অবশ্যই 100-র একটা কাজ করতে হবে। 100-র কাজ ছাড়া কোনো একটা অঙ্ক হবে না, করা যাবে না। এখন দেখো, আমরা যদি আসল নির্ণয় করি, আসল নির্ণয়ের সূত্র বের করি, তাহলে তোমরা যেমন অনুশীলনী 4-এর মধ্যে কিছু অঙ্ক শিখেছো, এই মুনাফার নিচেই আমরা ধরে নেই 1 আছে, সেহেতু এইটাকে এটা দ্বারা গুণ করব, আর 1 দ্বারা এইটাকে গুণ করব। এইটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই বাম পাশে থাকবে আসল গুণ হার গুণ সময়, ডান পাশে থাকবে মুনাফা গুণ 100। একটু ভালো করে দেখো, আমি একবারে লিখে দিতে পারতাম, কিন্তু যদি যারা একটু ভালো স্টুডেন্ট তারা একটু ভালো করে এটাকে বুঝতে পারবা যে যদি কখনো আসল নির্ণয়ের সূত্র তুমি ভুলে যাও তাহলেও কিন্তু তুমি নিজে তৈরি করতে পারবে যে কিভাবে আসলে আসল নির্ণয়ের সঠিক সূত্রটা আমি বের করতে পারবো, কারণ সূত্র বের করতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এই মুনাফা নির্ণয়ের সূত্রটা আমি মুখস্থ করলাম। কিভাবে? মুনাফা বের করতে চাইলে আসল গুণ হার গুণ সময়, নিচেই 100। এখন এই সূত্রটাই যদি আমার জানা থাকে, এইখান থেকে আমি সকল সূত্রই আমি বের করতে পারবো।
আসল কিভাবে হয়, মুনাফা কিভাবে হয় এবং আসল, সময় এবং মুনাফার হার কিভাবে হয় বের করব। কেন? হ্যাঁ, এইটার নিচে, এটা যদি একটা ভগ্নাংশ ধরি, এটা লব হয়, এটা হর হয়, এর নিচে 1 আর এর নিচে 100, এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ করলে, তোমরা চতুর্থ অধ্যায়ে এই অঙ্কগুলো করেছো, তাহলে আমরা পেলাম একবারে আসল গুণ হার গুণ সময়। আর ডান পাশে কি পেলাম? মুনাফা গুণ 100। আমি সেটাকে ডান পাশেরটাকে লিখলাম, কিন্তু বাম পাশে হওয়ার কথা কি? আসল গুণ হার গুণ সময়, কিন্তু আমি লিখেছি শুধু আসল। সে কারণে এ পাশে যে আসল এর সাথে গুণ ছিল হার গুণ সময়, এটা এ পাশে চলে আসবে হার গুণ সময়। অর্থাৎ এইটাই হলো সূত্র, আসল নির্ণয়ের সূত্র এরকম। এবং আসল নির্ণয়ের সূত্র জানা থাকলে তোমাকে হার নির্ণয়ের সূত্রটাও তুমি বুঝতে পারবা। অর্থাৎ এই মুনাফা গুণ 100 এটা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র এখানে হারের জায়গায়, এখানে যেমন হার ছিল, আসল ছিল এখানে, এখন হার এখানে চলে আসছে, আসলটা এখানে চলে আসবে, আসল গুণ সময়। একইভাবে যদি তুমি সময় নির্ণয় করতে চাও, তাহলে এভাবে আমরা দেখি, এই যে সময় নির্ণয় করলাম, সময় সমান হবে মুনাফা গুণ 100, নিচেই আসল গুণ হার। অর্থাৎ তোমার কাছে যদি আসল চাই, তাহলে মুনাফা গুণ 100, নিচেই থাকবে হার গুণ সময়। তোমার কাছে যদি হার চাই, মুনাফা গুণ 100 থাকবে উপরে, নিচেই থাকবে আসল গুণ সময়। তোমার কাছে যদি সময় চাই, সময় নির্ণয় করতে বলে, তাহলে মুনাফা গুণ 100, নিচেই থাকবে আসল গুণ হার। অর্থাৎ এই আসল, হার এবং সময়, যদি আসল চাই মুনাফাকে 100 দ্বারা গুণ করে বাকি দুটো যাবে নিচেই, যদি হার চাই মুনাফাকে 100 দ্বারা গুণ করে বাকি দুটো যাবে নিচেই, এবং তোমার কাছে যদি সময় নির্ণয় করতে বলে তোমাকে, তাহলে মুনাফা গুণ 100 দিয়ে নিচেই যাবে আসল গুণ হার। তাহলে আমি বিশ্বাস করি তোমরা যদি এগুলো মনে রাখতে পারো, তাহলে তোমাদের অঙ্ক করাটা সুবিধা হবে। শতকরার কি ধরনের অঙ্ক আছে, কেমন অঙ্ক আছে, সেটা তোমরা সহজেই বুঝতে পারবা। তবে হ্যাঁ, আমরা এই সূত্র ব্যবহার করে তুমি কেমন করে অঙ্ক বুঝতে পেরেছো, সূত্রে আমরা সেটা করে দেখতে পারি। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে তুমি কোনো একজন ব্যবসায়ী 50,000 টাকা বিনিয়োগ করে 2 বছরে 10,000 টাকা মুনাফা পেয়েছে, 10,000 টাকা। অর্থাৎ তুমি 50,000 টাকা রেখে আসছিলে ব্যাংকে, 2 বছর পরে 10,000 টাকা পেয়েছো। তাহলে তুমি যেহেতু এটাকে ব্যাংকে রেখে এসেছো, সেই জন্য এই টাকাটাকে আমরা বলবো আসল টাকা, আসল। আর এইটাকে আমরা কি বলবো? এই দেখো, সময় বলবো, সময় বলবো। 2 বছরে এত টাকা মুনাফা পেয়েছে, তাহলে এটা বুঝতে পারছো যে এইটা হলো তোমার মুনাফা। তাহলে এই জিনিসের মধ্যে একটা জিনিস অনুপস্থিত রয়েছে, যে কথাগুলো আমরা এখানে উল্লেখ করেছি, সেই কথাগুলো তুমি একটু খেয়াল করে দেখো বাবারা। 50,000 টাকা কেউ ব্যাংকে বিনিয়োগ করেছে, রেখে এসেছে, 2 বছর পরে ব্যাংকওয়ালারা তাকে 60,000 টাকা দেবে, তার মানে 10,000 টাকা লাভ দেবে, 10,000 টাকা দেবে মুনাফা, আর এই টাকা হলো আসল। তাহলে মুনাফা আর আসল মিলে কত হবে? 60,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম এই অঙ্কটার মধ্যে 3টা জিনিস দেওয়া আছে, একটা আছে আসল, একটা আছে সময়, আর একটা আছে মুনাফা। তাহলে কি দেওয়া নেই? দেওয়া নেই হচ্ছে এর ভিতরে মুনাফার হার। হ্যাঁ, এখন দেখো, এই হার অনুযায়ী যদি আমরা এখন এই অঙ্কটাকে করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এই যে মুনাফা কত দেওয়া, মুনাফা দেওয়া হচ্ছে 10,000 টাকা, আর এটা কত? 100 উপরে, আর নিচে আসল কত? এই যে আসল আমার 50,000 টাকা, আর সময় কত? সময় 2 বছর। এখন যদি তুমি এগুলোকে কাটাকাটি করো, 1 2, হ্যাঁ, শূন্য শূন্যই কাটতে হবে না, সেটা পরবর্তীতে আমরা শিখব। তবে আপাতত আমরা দেখি এই যে অবস্থা, দেখো এই যে 10%, অর্থাৎ এখানে 10 টাকা লিখবো, যখন আমরা উত্তর লিখবো যে তার মুনাফার হার কত, তখন আমরা লিখবো 10%। তাহলে এই রকম করে তোমাকে যদি এখন বলা হয়, এই সময়টা অমিট করে দেই, এই অঙ্কটাই যদি এভাবে ঘুরে বলা হয় যে 50,000 টাকা বিনিয়োগ করে 10% মুনাফার হারে 2 বছরে সে কত টাকা পাবে, তাহলে 50,000 টাকা, আমরা যদি এইটাকেই একটু মুছে দিয়ে এভাবে করি অঙ্কটা, যদি কেউ 50,000 টাকা বিনিয়োগ করে এবং 10% মুনাফা পায়, ব্যাংক বলল কি যে ভাই ঠিক আছে, আপনি আমার কাছে 50,000 টাকা রেখে যান,
আমি আপনাকে 10% মুনাফা দিব। এর অর্থ কি? তাহলে 2 বছর পরে তুমি যে কত টাকা পাবা? তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, আর কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। কি দেওয়া নেই? দেওয়া নেই হচ্ছে মুনাফা। তাহলে এই মুনাফা তুমি 2 বছর পরে কত টাকা পাবা? তাহলে দেখো মুনাফার যে সূত্র রয়েছে, আসল, আসল কত টাকা? এই 50,000 টাকা। আর হার কত? এই 10%। সময় কত? 2। আর নিচেই হচ্ছে এই 100। এইটাকে তুমি কাটাকাটি করো, এই দেখো 5,000 গুণ 2 10,000 টাকা। তার মানে আমি বিশ্বাস করি এই রকম প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবে যদি তোমরা এই সূত্রগুলো বুঝে থাকো। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্র ব্যবহার করে অঙ্ক করি তাহলে আমাদের এই রকম করে অঙ্কগুলোই চলে আসছে। কিন্তু আমরা সূত্র ব্যবহার করে অঙ্ক করাটা একটু কঠিন আছে, বা সহজ হলেও সূত্র ব্যবহার করেই কিন্তু অঙ্ক আগে না। আগে হচ্ছে যখন তুমি ডাক ব্যবহার করে অঙ্কের কথা বুঝতে পেরে অঙ্ক করতে পারবা, তাহলে তোমার সেই শিক্ষাটা অনেক বেশি কার্যকরী হবে। অর্থাৎ সূত্র তুমি ভুলে যেতে পারো, তখন তুমি বিপাকে পড়ে যাবা। কিন্তু তুমি যদি ডাকটা বুঝে অঙ্কের মধ্যে কি বলছে সেইটা বুঝে যদি তুমি অঙ্ক করতে চাও, তাহলে তুমি সুন্দরভাবে অঙ্ক উপস্থাপন করতে পারবা, অঙ্ক বুঝতে পারবা। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম, যেমন ধরো, হ্যাঁ, আমরা সূত্র ব্যবহার না করে কিভাবে ডাক ব্যবহার করে আমরা অঙ্ক বুঝতে পারি। তাহলে যেমন একটা আছে, কি বলেছি, মুনাফা, আর একটা আসল, একটা সময়, আর একটা হচ্ছে হার। তাহলে শতকরার অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে সবসময় আমাদের এই 4টা জিনিস নিয়ে মোকাবেলা করতে হয়। এই 4টা জিনিস আমাদের সামনে চলে আসে। তাহলে দেখো, কোনো একটা অঙ্কে যদি তোমাকে বলে মুনাফা কত, অর্থাৎ আমি যেমন এভাবে তোমাকে বলি যে 50,000 টাকা, 50,000 টাকা 5% মুনাফার হারে, 5% মুনাফায় 10 বছরে কত টাকা হবে, কত টাকা হবে? তাহলে দেখো আমরা কি বলেছি যে 50,000 টাকা যদি তুমি বিনিয়োগ করো কোথাও, তাহলে মুনাফার হার যদি 5% হয়, তাহলে 10 বছর পরে কত টাকা তুমি মুনাফা পাবা। তাহলে এটা হলো মুনাফার অঙ্ক। আমি সূত্র ব্যবহার করে অঙ্ক করব না। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? এই অঙ্কটা করব, আমি তোমাদেরকে একটু আগে ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি বাবারা, যদিও সময়ের ব্যাপার আছে, যেন 2টো ক্লাস হবে। আচ্ছা, প্রয়োজনে দেখো 50,000 টাকা যদি 5% মুনাফায় তুমি 10 বছরে কত টাকা মুনাফা পাবে, এটা যদি হিসাব করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে দেখো, আমি শুধু এই অঙ্কটা বলে না, আমি একসাথেই 4টা অঙ্ক তুমি কিভাবে করতে পারো আমি সেটা দেখাতে চাই। যদি কোনো অঙ্কে তোমার কাছে মুনাফা চাই, বা আসল চাই, বা সময় চাই, বা হার চাই, তাহলে দেখো, আমি তোমাকে একটা কথা প্রথমেই বলেছিলাম যে শতকরার কোনো অঙ্ক 100 ব্যবহার না করে তুমি করতে পারবা না। তুমি যদি একটা শতকরার অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই তোমাকে 100-র একটা কাজ করতে হবে। 100-র কাজ করা বাদে তুমি কখনোই শতকরার কাজ করতে পারবা না, অঙ্ক করতে পারবা না। তাহলে কি? তাহলে 100টা আমি কোথায় ব্যবহার করব? তোমার মনের মধ্যে, ছোট মানুষ তুমি, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠতে পারে, স্যার তাহলে আমি 100টা কোথায় ব্যবহার করব? ভালো করে খেয়াল করো বাবা, প্রয়োজনে তুমি লিখে নাও 100 তুমি কোথায় ব্যবহার করবা। যদি কোনো একটা অঙ্কে তোমার কাছে মুনাফা কত চাই, যে মুনাফা কত, বা চাই যে আসল কত, বা চাই যে সময় কয় বছর, তাহলে তুমি 100 ব্যবহার করবা। 100 ব্যবহার করব প্রথমে। ভালো করে খেয়াল করো বাবা, আমি বিশ্বাস করি তোমরা এটা একটু নতুনভাবে শিখতে পারবা। আমি বিশ্বাস করি যে দেখো, মুনাফা কোনো অঙ্কে যদি তোমার কাছে চাই মুনাফা কত, তাহলে আমি 100-র ব্যবহার করব। আমি বলেছি যে 100-র ব্যবহার বাদে শতকরার অঙ্ক করা যাবে না। তাহলে 100-র ব্যবহার করব আমি মুনাফার বেলায় প্রথমে, আসলের বেলায় প্রথমে, সময়ের বেলায় প্রথমে। হ্যাঁ, তুমি আবার ভাবছো স্যার প্রথমে ব্যবহার করবে, এর অর্থটা আবার কি? হ্যাঁ, তোমার কাছে যদি মুনাফা চাই, তাহলে মুনাফা তোমার কাছে অঙ্কটায় চেয়েছে, তাহলে মুনাফা কথাটাকে লিখবো আমি সবচেয়ে শেষে। এমন একটা ডাক আমি লিখবো যে ডাকটা থাকবে, মুনাফা কথাটা থাকবে সবচেয়ে
শেষে। আর যদি তোমার কাছে আসল চাই তাহলে এমন একটা ডাক আমি লিখব যেখানে মুনাফা আসল কথাটা থাকবে সবচেয়ে শেষে। আর যদি সময় চাই তাহলে সময় কথাটাকে লিখব সবচেয়ে শেষে। কিন্তু 100টাকে আমি প্রথম লাইনে ব্যবহার করব। কিরকম? যদি তোমার কাছে এই অঙ্কটার ভিতর থেকে যদি তুমি দেখো 100 তোমার কাছে মুনাফা বের করতে বলেছে, তাহলে আমি কি করব? আমি এখানে লিখব 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। বাবারা একটু খেয়াল করো আমি কি বলেছি। দেখো, কোনো একটা অঙ্কে তুমি 100-র ব্যবহার না করে কোনো অঙ্ক তুমি করতে পারবা না। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে 100-র ব্যবহার আমি কোথায় করব? মুনাফা নির্ণয় করতে বললে প্রথম লাইনেই আমি 100-র ব্যবহার করব। আসল নির্ণয় করতে বলে প্রথম লাইনেই আমি 100-র ব্যবহার করব। সময় নির্ণয় করতে বললেও প্রথম লাইনেই আমি 100-র ব্যবহার করব। কিন্তু যখন তোমার কাছে মুনাফা চাইবে 100 ব্যবহার করব বটে, কিন্তু মুনাফা কথাটা থাকবে শেষে। যখন আসল নির্ণয় করতে বলবে তখন আমি 100 প্রথমে ব্যবহার করব বটে, কিন্তু আসল কথাটা থাকবে শেষে। যেমন আমি এখানে এই অঙ্কটায় যদি আসল চাইতো কিভাবে লিখতাম? 1 বছরে 10 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পারছো। কিরকম? দেখো, মুনাফা, আসল এবং সময়, এই তিনটা জিনিস যদি তোমার কাছে কোনো অঙ্ক চাই, অঙ্ক করতে বলে যে সময় বের করো অথবা আসল বের করো অথবা মুনাফা বের করো, তাহলে অবশ্যই আমরা এই তিনটা জিনিসকে কিভাবে লিখব? এই তিনটা জিনিসের অঙ্ক বের করার জন্য আমরা 100 কথাটাকে প্রথম লাইনেই লিখব। কিন্তু মুনাফা চাইলে এই প্রথম লাইনে 100 ব্যবহার করে মুনাফা কথাটাকে লিখব লাস্টে। যদি আসল বের করতে বলে তাহলে 100 ব্যবহার করব প্রথম লাইনে এবং এই আসল কথাটাকে 100 টাকা ব্যবহার করব লাস্টে। আর যদি সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা এখানে এরকম করে লিখতাম। যদি আসল ব্যবহার করতে বলে তাহলে যেমন আমি বলেছি যে 1 বছরে 10 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। আবার যদি তোমাকে সময় ব্যবহার করতে বলে, সময় নির্ণয় করতে বলে, তাহলে আমরা লিখব 100 টাকায় 10 টাকা মুনাফা হয় 1 বছরে। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু শুধুমাত্র যখন তোমার কাছে এই হার নির্ণয় করতে বলবে তখন 100 এর কাজ শেষে, অর্থাৎ শেষ লাইনে যখন আমি চূড়ান্তভাবে অঙ্ক করব তখন আমি এই শেষ লাইনে 100 কথাটা লিখে দেব। অর্থাৎ আমি চারটা জিনিস আমি পেলাম এখানে, একটা মুনাফা, একটা আসল, একটা সময়, একটা হার। তাহলে তিনটা জিনিসের বেলায় প্রথম লাইনে 100-র ব্যবহার, আর হারের বেলায় 100 এর ব্যবহারটা হবে সবচেয়ে শেষে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে যাই হোক, সময় আসলে অল্প, বিস্তারিত সুন্দর করে বোঝানোর এখন সুযোগ নেই। এখনই আমাদের কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো তোমরা এখন HW হিসেবে নাও, তারপরে আমরা দেখব। একটা অঙ্ক তোমরা একটু দ্রুত লিখে করবা, সরি, সেটা লিখবা এরকম: ব্যাংক থেকে ৳50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। ক নম্বরে লিখবা প্রশ্নটা: আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত? আর খ নম্বরে লিখবা মুনাফার হার একই থাকলে 80,000 টাকার
5 বছরের মুনাফা কত। আমরা দ্রুত অঙ্কটা করে ফেলি। আমরা এই অঙ্কের সমাধান যখন করব তাহলে দেখো একটু খেয়াল করে, আমি তোমাদেরকে বুঝাই আগেই বলার চেষ্টা করেছি যে এই দুটো অঙ্কই তোমরা সূত্র ব্যবহার করে করতে পারো, আবার ডাক ব্যবহার করেও করতে পারো। তাহলে ডাক ব্যবহার করে করলে কিভাবে করতে পারি, আর সূত্র ব্যবহার করলে, তাহলে আসলে আমরা আজকে সূত্র ব্যবহার করেই করে দেই, বা সেটা আগে করে নিই, তারপরে সুযোগ হলে আমরা আবার সেটাকে ডাক ব্যবহার করে করব। এখন দেখো, আমরা সূত্র যদি করতে চাই তাহলে ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয় অথবা ব্যাংকে প্রথমে যে টাকা গচ্ছিত রাখা হয় সেই টাকাই হলো আসল টাকা। তাহলে আমরা অঙ্ক করতে যেয়ে এখানে লিখব যেরকম এখানে আসল কত টাকা, আসল হলো 50,000 টাকা। কিন্তু আসল 50,000 টাকা, এই টাকা দেখো ব্যাংক থেকে সে নিয়েছিল 50,000 টাকা, ব্যাংক কাউকে ঋণ দিয়েছিল 50,000 টাকা, কিন্তু ব্যাংক তার কাছ থেকে নিয়েছে কত টাকা, 98,000 টাকা। তাহলে এখানে আমাদের 98,000 টাকা, 50,000 টাকার অতিরিক্ত যে টাকাটা আছে সেই টাকাই হলো মুনাফা। তাহলে ব্যাংক ওই লোকের কাছ থেকে 48,000 টাকা অর্থাৎ 50,000 টাকার অতিরিক্ত যে টাকাটা পেয়েছে সেই টাকা সে মুনাফা নিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব যে মুনাফা হচ্ছে 98,000 বিয়োগ 50,000 সমান 48,000 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা একটা জিনিস পেয়ে গিয়েছি, সেটা হলো আসল, সেটা এখানে দেওয়া রয়েছে সরাসরি, আর মুনাফাটা কিন্তু দেওয়া ছিল না, মুনাফাটা আমরা বের করে নিয়েছি, এবং সময় দেওয়া আছে 8 বছর। সময়টা কত, 8 বছর। তাহলে দেখো অঙ্ক আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, যখন শতকরার কোনো অঙ্ক করব তখন আমাদের সামনে ঘুরে ফিরে কয়েকটা জিনিস আসবে, একটা হলো আসল, একটা হলো মুনাফা, আর একটা জিনিস হলো সময়। তাহলে এখানে আরও একটা জিনিস কিন্তু আছে যেগুলো আমরা আলোচনায় এনেছিলাম। কোন জিনিসটা নাই, হার। দেখো এইটাই তোমাকে বের করতে বলেছে, ব্যাংকের মুনাফার হার কত। তাহলে আমরা জানি হার নির্ণয়ের সূত্র কি, হার সমান হচ্ছে মুনাফা গুণ 100, নিচেই আসল গুণ সময়। হ্যাঁ, এখানে দেখো তুমি মুনাফা কত পেয়েছো, মুনাফা এই আমরা অঙ্কের মধ্যে পেয়েছি 48,000 টাকা, আর এটা হলো আসল টাকা 100, আর আসল পেয়েছি আমরা এখানে 50,000 টাকা, আর সময় পেয়েছি 8 বছর। তাহলে তুমি এখান থেকে কাটাকাটি করবে, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, আর এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য, এখানে 5 দ্বারা ভাগ করলে 10কে, এখানে রয়ে গেল 2, আর এখানে 8 দ্বারা ভাগ করলে 1, 8কে 8 দ্বারা ভাগ করলে 1, 8কে 48কে 8 দ্বারা ভাগ করলে 6। তাহলে 6 গুণ 2 অর্থাৎ 12 টাকা। 12 টাকা পেলাম। 12 টাকা কি পেলাম, অর্থাৎ মুনাফার হার। তাহলে আমরা লিখব যে উত্তর হার সমান 12%। তাহলে আমাদের এই ক নাম্বার অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কটাই তোমরা যদি এখন ডাক ব্যবহার করে করো, তাহলে আমি কি বলেছি, যখন তোমাদের কোনো ডাক ব্যবহার করে অঙ্ক করবা এবং অঙ্কে কি বলে মুনাফার হার নির্ণয় করতে বলেছে, তাহলে হার নির্ণয় করতে বলে তোমাকে 100 ব্যবহার করতে হবে সর্বশেষ। তাহলে আমি এখন কি লিখব যে 50,000 টাকায় 8 বছরে মুনাফা হয় 48,000 টাকা, 1 টাকায় কত টাকা আর 100 টাকায় কত টাকা, যদি তুমি ডাক ব্যবহার করে করো। আর যদি এভাবে করো তাহলে তো কোনো কথা নেই। তাহলে এই অঙ্কটাই এবার আমি বিশ্বাস করি যে তোমরা যদি লিখে নিয়ে থাকো, তাহলে আমরা পরের অঙ্কটাই চলে যাই। এখন পরের অঙ্কটা বলছে মুনাফার হার একই থাকলে 80,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। মুনাফার হার একই থাকলে এর অর্থটা কি, এখানে আগে গত অঙ্কে আমরা মুনাফার হার কত পেয়েছি, এই 12% পেয়েছি। মুনাফার হার কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই, কিন্তু আমরা যদি তাহলে দেখো কোনো রকম যদি তোমার প্রথম অঙ্কটা মুনাফার হার বের করতে ভুল হয়, তাহলে কিন্তু দ্বিতীয় অঙ্কটা সৃজনশীলের দ্বিতীয় অঙ্কটা তোমার ভুল হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো এই খ নাম্বারের সমাধান করছি, যে মুনাফার হার কত, এখানে লিখে নাও যে এখানে আসল কত টাকা,
80,000 টাকা। আসল কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো এখানে বলা হয়েছে মুনাফার হার একই থাকলে এত টাকাই, অর্থাৎ এটা হলো আসল টাকা, এটা হলো সময়। তাহলে আসল এখানে এত টাকা আর সময় হলো 5 বছর আর হার হলো 12%। এখন আমরা কি বের করতে বলেছে? আমাদের মুনাফা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে মুনাফা বের করি। জানি মুনাফা সমান হার গুণ সময় গুণ আসল, নিচেই 100। হ্যাঁ, তুমি এখানে কি কি পেয়েছো? আসল কত পেয়েছো? সময় 5 বছর, সরি আমরা অবশ্য আসলটাই আগে লিখে ফেলেছি, হার পেয়েছিলাম 12 টাকা, তো অবশ্য যদিও সমস্যা নেই, তারপরেও সে সিরিয়ালে লিখলেই ভালো হয়। আর নিচেই 100 টাকা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এই 5 বারং এই 800 আর এই 5 বারং 60। এবার এই 6 আর 8 গুণ করলে 6টা 48 আর এই 3টা শূন্য, অর্থাৎ 48,000 টাকা মুনাফা হবে। উত্তর লিখবা শেষ করে দেবো। যাক, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। আমি পরবর্তী ক্লাসটাও আমি এই শতকরার উপরেই নেব, কারণ আমি শুধু অধ্যায়টা শেষ করার ভিতরেই আমার মন নয়, আমার মন হচ্ছে যে শতকরার অধ্যায়টা আমি শুধু করলাম, শুধু আরও বাকি কিছু সৃজনশীল দিয়ে আমি আগামীতে তার সমাধান করে দেব। তোমরা এই অঙ্কটাকে সুন্দর করে বাসায় করবা এবং তোমার বইয়ের অঙ্কগুলোকে তুমি করার চেষ্টা করবা। তা ধন্যবাদ তোমাদেরকে। আমার সঙ্গে যোগাযোগ করবা যদি কেউ কোথাও বুঝতে না পারো, তাহলে অথবা অন্যান্য স্যার যারা গণিত স্যার রয়েছে তাদের সাথেও তোমরা যোগাযোগ করতে পারো, যেন তোমাদের সুন্দর করে এই অধ্যায়টা তোমাদের অবগত হতে পারো অধ্যায়টা সম্পর্কে। আর ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম, যে কোনো সমস্যা তোমরা আমাদেরকে জানাবা।